আজকের প্রসঙ্গ জোহরান মামদানি। জোহরান মামদানি কে, কেন তাকে নিয়ে এত আলোচনা, এটা হলো সাবজেক্ট আজকে। আপনারা বাই দিস টাইম অনেকে জানেন জোহরান মামদানি এবার আমেরিকার নিউ ইয়র্ক সিটির যে মেয়র, সেই মেয়রের ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে। ওর অন্যান্য আনুষঙ্গিক যার সব পরিচয় আছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা যে উনি মুসলমান, 1 নম্বর। 2 নম্বর হলো যে উনি গাজার যে ইয়েগুলা ঘটেছে, যে অত্যাচার, যে হত্যা, নির্যাতন, এগুলোর বিষয়ে আমেরিকায় যে গোষ্ঠীটা আছে এটা বিরোধিতা করে। উনি সেই গোষ্ঠীর একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার, সক্রিয় মেম্বার। এসবের কারণে আমাদের মতন দেশে দুটো কারণে খেয়াল করে দেখেন, একদিকে সে গরিবের পক্ষে, একদিকে সে মুসলমানের পক্ষে, জুলুমের, যাদের উপরে জুলুম হচ্ছে, যারা ভিকটিম, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন। মূলত এটা একটা কারণ আমি মনে করি বাংলাদেশে তার এত পরিচিতি পেয়ে যাওয়াটা, এবং বিশেষ করে কোন সময়, যে সময়টা গাজায় নির্বিচারে নির্যাতন, হত্যা, এটা কন্টিনিউয়াস একটা চলছে, এত কিছু করেও নেতানিয়াহুকে ঠেকানো যাচ্ছে না, সেরকম একটা সময় মামদানির উত্থান। ফলে এটা সবচেয়ে বড় কারণ আর কি। কিন্তু আমরা এখন ভিতরে অন্য কারণগুলো, অন্য ফ্যাক্টরগুলো নিয়েও কথা বলবো। প্রথম প্রসঙ্গ হলো যে আসলে জোহরান মামদানি পার্সোনালি এটা কে, ব্যক্তি হিসেবে উনি কে, কোথা থেকে আসলো, আর এরকম মুসলমান নাম নিয়ে আমেরিকান একটা মেয়র হয়ে যাবো, ঠিকানি কথা কেমন করে হলেন। তার বাবা মার দিক থেকে যদি শুরু করি, তার পরিচয়। তার বাবা মা হলো, তার মার নাম হলো মীরা নায়ার, ডেফিনেটলি হিন্দু। নায়ার শব্দটা দেখলেই বুঝবেন যে এটা তামিল অরিজিনাল, তামিল টাইটেল, সম্ভবত ব্রাহ্মণদের টাইটেল হয় নায়ার। মীরা নায়ার তার মা। কিন্তু বাবার নাম হলো মাহমুদ মামদানি। মাহমুদ নাম শুনে বুঝতে পারতেছেন মুসলমান, কিন্তু তিনিও ইন্ডিয়ান অরিজিন। কি অর্থে? মা হলো মীরা নায়ার, মার পেশা হলো সিনেমা বানানো। আর মাহমুদ মামদানি নাম করা ইউনিভার্সিটি একটা আমেরিকার আছে, কলম্বিয়া ইউনিভার্সিটি বলা হয়। উনি কলম্বিয়া ইউনিভার্সিটি টিচার, খুবই কাজকর্মের জন্য বিখ্যাত। ক্রিটিক্যাল বিষয়াদি নিয়ে যে ডিল করে এমন একটা ইউনিভার্সিটি। সোশিওলজি মানে সোশ্যাল অ্যাফেয়ার্স এর যা যা কিছু সাবজেক্ট আছে, তো উনি তাদেরই সন্তান। স্বভাবতই বাবা থেকে গেছে তার মামদানি পরিচয়টা। এরা দুজনেই কিন্তু আসলে ইন্ডিয়ান অরিজিন, কিন্তু আমেরিকা থেকে তাদের দেখা হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। অরিজিনালি মাহমুদ মামদানি ইন্ডিয়া থেকে গেছিলেন প্রথমে আসলে উগান্ডায়, ফলে উনি আসেন উগান্ডা থেকে। এই কারণে যখন আমাদের ট্রাম্প সাহেব মামদানির বিরুদ্ধে অভিযোগ তুলতেছেন, তখন খুবই 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 আনএথিক্যালি এবং আপনার এথনিক পরিচয় তুলে গালি দেন, জাত তুলে কাউকে গালি দেওয়ার মতো। উনি বলতেছেন জোহরানকে উগান্ডায় পাঠিয়ে দিবেন। আমাদের পাখি বলে কাউকে পাঠিয়ে দিই না, ওরকম আর কি একটা। এটা খুবই অসভ্যতা একটা, কাউকে তার এথনিক পরিচয় তুলে কথা বলা। কিন্তু এটা তো ট্রাম্পেরই সাজে আসলে, সেটা করেছেন। তো উগান্ডায় গেছিলেন কেন? কারণ ব্রিটিশ কলোনি, ফলে ইন্ডিয়া ব্রিটিশ কলোনি ছিল, এই জন্য আমাদের পক্ষে সহজ ছিল। আফ্রিকার শুরুর দিকে বেশিরভাগ যারা বড় কোনো কাজ করতে চায়, এডুকেটেড লোক, এরকম পাবে কোথায় ওরা? এটা ব্রিটিশ এখান থেকে নিয়ে গেছিল। এবং একটা বিরাট সংখ্যক যাদেরকে আমরা বলি, আপনার গুজরাটের লোক বলি, গুজরাটি মুসলমানে ভর্তি উগান্ডা। আফ্রিকার বহুদেশী কনসেন্ট্রেশন আছে উগান্ডায়। আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি, একটা বিরাট সংখ্যক গুজরাটি মুসলমান আছে। চিনবেন কেমনে? তাদের পোশাক দেখতে চিনবেন। তারা পোশাক পরে আসলে যেটা আরবদের পোশাক, সামাজিক বা আর ওরা যেরকম জুব্বা পরে, ও জুব্বা পরে ঘুরে।
এটা কেন তারা নিচে আমি জানি না, কিন্তু এটা দেখলে আলাদা করা যায় কে গুজরাটি হিন্দু আর কে গুজরাটি মুসলমান। যেমন উগান্ডাতে এক বাণিজ্য মন্ত্রী যে সে কিন্তু গুজরাটি, বুঝতে পারছেন কি পরিমাণ গুজরাটি আছে, কি পরিমাণ ইন্ডিয়ান আছে ওখানে। সো এটা হচ্ছে সবই আসলে কলোনিয়াল কারণে হয়েছে, এখানে কলোনিয়াল লোকেরা নিয়ে গেছিল আমাদেরকে। সো এটা সব জায়গায়, ইভেন আমি ইথিওপিয়াতে দেখেছি যেটা কলোনিয়াল দেশ না, সেখানেও দেখেছি একই কারণ, একই ঘটনা। সেখানেও যথেষ্ট পরিমাণে এই ব্রিটিশ আমলের ইন্ডিয়ানরা, গুজরাটি মুসলমানেরা ইথিওপিয়াতেও আছে। হ্যাঁ, আমি আলাপ বাড়ছি না বেশি করে। সো আফ্রিকার সব দেশে কম বেশি আপনি ইন্ডিয়ানদেরকে পাবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। বেশি করে গুজরাটিদের বেশি, বোম্বাইয়ের লোক বেশি, কেন আমি জানি না, সে নিশ্চয়ই একটা কারণ আছে, কিন্তু এইসব দিকের লোক বেশি। তো সে ওদিক সব দিক থেকে উগান্ডায় গেছিলেন বলে আমি অনুমান করি। সেখান থেকে তো আবার হাত ধরে উনি ওখানে যাওয়ার পরে ওখানে পড়ালেখা করেছেন, করার পরে আস্তে আস্তে পড়ালেখা করে পিএইচডি পাওয়া আনতেন। যাই হোক, কিন্তু এই যে আমেরিকাতে গেলেন কি করে, এটার একটা কাহিনী বলে দিই সাধারণভাবে, সব জায়গায় এটা কাজে লাগবে আপনাদের বোঝার জন্য। উগান্ডায় যখন, মানে উগান্ডা সাধারণভাবে এশিয়ায় কলোনি মুক্ত হয়েছে সবার আগে। আমাদের এখানে যখন 45-এর পরেই সব দেশে হয়েছে, আমাদের এখানে হচ্ছে 47 সালে। 60 সালের মধ্যে এশিয়ার সবই, কোনো কলোনির দেশ বাকি ছিল না মুক্ত হয়ে যেতে। কলোনি শাসক ভাগছে, চলে গেছে, 60 সালের মধ্যে চলে গেছে। সেটির পরে নাই বলতে গেলে খুঁজে দিয়ে একটা তো পাওয়া যেতে পারে, কিন্তু সবই চলে গেছে। এশিয়াতেই শুরু হয় সবার আগে, আর আফ্রিকা শুরু হয় 60-এর পর থেকে। এইটা চলতে সবচেয়ে বেশি সংখ্যক আফ্রিকা মুক্ত হয়েছে, কলোনি মুক্ত হয়েছে 80 সালের আশেপাশে। ওইটা সবচেয়ে বৃহৎ সংখ্যার দিক থেকে। 60 সালের পর থেকে শুরু হয়েছে, 80 সালের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। 80 সালের 84-83 এতটুকুই। এরপরে একটাই মাত্র দেশ বাকি ছিল খালি স্বাধীন মুক্ত হয়ে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যেটা থেকে নেলসন ম্যান্ডেলা 1994 এখানে স্বাধীন করছে। আমি সবচেয়ে বাজে ভাবে করছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সবচেয়ে বাজে, যদিও তাকে আবার হিরো বানানো কি দেওয়া হয়েছে আর কি। এনিওয়ে, মূল যে কথাটা বলার জন্য এই কথাগুলো পারলাম সেটা হলো, যেহেতু আমাদের এশিয়াতে আগে স্বাধীন হয়েছে, উগান্ডায় হয়েছে পরে, সেই কারণে উগান্ডা যতদিনে স্বাধীন হচ্ছে, ব্রিটিশরা চলে যাচ্ছে 80 সালের আশেপাশের সময়, ততদিনে আর ইন্ডিয়ান লোকদেরকে ইন্ডিয়া ফেরত পাঠানোটা কঠিন। ততদিনে ইন্ডিয়া ডোর ক্লোজ করে দিয়েছে, না ব্রিটিশ আমলে গেছে ভাই, 50, 60, 70 পর্যন্ত আসতা, তাও ওইটা হইতো, 80 সাল পরে গেছে, এখনো তোমরা এগুলা ফেরত পাঠাবা। এটি ছিল মেইন কারণ। তো তখন ব্রিটিশরা একটা শর্ত দিত যে তোমরা কি এখানকার নাগরিক থেকে যাবা নাকি ব্রিটিশ নাগরিক হবা। আমি প্রচুর ইন্ডিয়ান অরিজিনাল লোক পেয়েছি যারা ব্রিটিশ নাগরিক হয়ে এবার আফ্রিকা কোথাও থাকে বা লন্ডনে থাকে। বিশেষ করে আমি যখন যমুনা ব্রিজের প্রজেক্টের সাথে জড়িয়েছিলাম তখন প্রচুর এরকম লোক পেয়েছি। যেমন আমার কোম্পানির 2-4 জন লোক ছিল যারা এরকম কেনিয়া বা উগান্ডা এরকম জায়গা থেকে যাওয়া, পরে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, কিন্তু এখন আসছে বাংলাদেশে কোনো কোম্পানির ব্যবসা করতে। এনিওয়ে, সো এইটার সূত্রেই তারা আসলে উগান্ডা থেকে উগান্ডার নাগরিক হয়েছে, ওখান থেকে এবার পার্মানেন্টলি উগান্ডার নাগরিক হয়েছে স্বাধীন হওয়ার পরে। আর ওখান থেকে এবার একাডেমিক সূত্রে এটা বলে রাখা দরকার আসলে কেন হয় সহজে আমেরিকান নাগরিকত্ব পাওয়ার একটা সহজ উপায় আছে। আমেরিকান নিজেই যতগুলা লোক আছে যতগুলা 7-4 লোক পাবেন আপনি আমেরিকার, তারা সবাই বিদেশি, হোল ওয়েস্টে সব বিদেশি লোক। হোল আমেরিকায় তৈরি হয়েছে আসলে মূলত ব্রিটিশদের থেকে যাওয়া লোকটা, এথনিক পরিচয় তারা ব্রিটিশ। পরে না অন্যান্য আশেপাশের ইউরোপের অন্য আর যারা কলোনি মাস্টার ছিল তাদের দেশের লোক গেছে, ফ্রান্স গেছে, অন্য সব দেশের লোক এখন পাবেন, কিন্তু মূলত গেছে হলো আসলে ব্রিটিশরা। আর যেহেতু সে ল্যাটিন আমেরিকার পাশে, পরে ল্যাটিন আমেরিকা থেকে লেবার জাতীয় লোকগুলোকে নিয়েছে তারা ল্যাটিন আমেরিকা থেকে। এই হলো আমেরিকা, তার মানে সবাই বিদেশি, মাইগ্রেন্ট যদি বলি আমরা শব্দটা, প্রবাসী, সবাই প্রবাসী গিয়ে উঠছে। এমনকি খোদ আমেরিকার প্রেসিডেন্ট থেকে সবাই অরিজিনাল নাগরিক যারা, যাদেরকে তারা বলতো যে কিছুটা তাদের দেওয়াটা নাম রেড ইন্ডিয়ান, তাদের দেওয়ার নাম ছিল রেড ইন্ডিয়ান। এটা রেড ইন্ডিয়ান দেওয়ার নাম না,
নিজেদের নাম না, লোকাল যারা, তাদেরকে তো ভাগ্যায় দূরে ভাগাই দিচ্ছে, সমস্ত জায়গা জমি সব দখল করে নিচ্ছে। তাহলে পুরোই তারা আসলে মানে ব্রিটিশে এখানে দখল করে নিয়ে আমাদেরকে মেরে ভাগাই দিত, তাহলে যা হতো এটাই হলো আমেরিকা। ওকে, সেই জন্য ওই দেশে একটা সুন্দর পলিসি আছে। পলিসিটা হলো যাকে কাজে লাগে, কোনো কোম্পানি যে কোনো বিদেশিকে যদি নিয়ে তার চাকরিতে নিয়োগ দেয়, এইবার সে যদি অ্যাপ্লাই করে যে দ্রুত নাগরিকত্ব দিয়ে দাও, দিয়ে দিবে। তাদের ল ডিপার্টমেন্ট দ্রুত এই লোকের নাগরিকত্ব দিয়ে দিবে। আমাদের এখান থেকে বুয়েট থেকে যারা পড়তে যায়, পিএইচডি করতে যায়, পিএইচডি করে শেষ হওয়ার আগেই ওর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিচ্ছে ওর নাগরিকত্ব দাও। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সবার আগে ওর সিটিজেনশিপ হয়ে যাবে, কারণ আইনটা এরকম ভাবে করছে যেহেতু ওই তো বুঝবে যে লোকটা যোগ্য কিনা, দরকার কিনা ব্যবসার জন্য। বাস, এনাফ আর্গুমেন্ট। সো একইভাবে আমি অনুমান করি যে মামদানি ইউনিভার্সিটিতে পড়াতে গেছে, তাহলে এখন তো সে যেদিন পড়তে গেছে সেই দিনই তো অ্যাপ্লাই করা মাত্র ওর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সবার এখন নাগরিকত্ব হয়ে যাবে। এইসব মিলে এটা হচ্ছে নাগরিকত্ব সবচেয়ে দ্রুত হয়ে যায়, যেটা আমেরিকান নাগরিকত্ব, সেটা হচ্ছে এইসব দিক থেকে। এনিওয়ে, অনুমান করি সেরকম একটা কিছু টাকা দিয়ে হয়েছে আর কি আসলে। আর আমি বলেছি যে মাহমুদ আমদানি ছেলে আসলে কলম্বিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে তাকে একটু বেশি খাতির করে একাডেমিক লেভেলে, তার পরিচয় যদি হয় তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার, কারণ তার একটু হাটকে মানে কমন যেগুলো সাধারণ বিষয় না, তারা একটু ক্রিটিক্যালি যে কোনো সাবজেক্টকে দেখতে চায়, বিশেষ করে সোশ্যাল সায়েন্স বিষয়ক সাবজেক্ট। সেই জন্য কলম্বিয়া ইউনিভার্সিটির নাম অনেক বেশি। ওকে, সো কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন এবার, আর এবার বিয়ে করছে মিরানাকে, তিনি নিজেও ইন্ডিয়ান অরিজিন। তাহলে এতটুকু আমার মনে হয় যথেষ্ট তার ব্যাকগ্রাউন্ড বলার জন্য। দেখা যাচ্ছে যে বাবার ধর্মটাই সে ফলো করে, সে কিন্তু একদম নামাজ পড়া মুসলমান, জোরান মামদানি। আমার মনে হয় এতটুকু এনাফ, আমার তার পারিবারিক পরিচয় যতটুকু দিলাম। এখন আসে আমরা অন্য একটা পরিচয়, সেটা হলো যে আমেরিকায় কমিউনিজম অবস্থা কি। আমেরিকান কমিউনিজম বলা মুশকিল, মানে এই শব্দটা উচ্চারণ করা অন্যায়, মানে অপরাধ। কেন? 1954 সালে এখানে আইন করা হয়, কমিউনিজম প্রচার করাটা বেআইনি, রাষ্ট্রবিরোধী কাজ। 54 কিন্তু কবে? আইসেনহাওয়ার, ওই যে আগে আমার প্রায় যে শব্দটা আমি ইউজ করি 53 সাল আইসেনহাওয়ার ক্ষমতায় আসছে, যখন থেকে তারা সিএএ পাঠায় আরেক দেশ দখলের চেষ্টা করা শুরু করলো। এই যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে প্রথম রিপাবলিকানরা এইসব কাণ্ড শুরু করলো, সেই আইসেনহাওয়ার ছিল আসলে, আইসেনহাওয়ার এই আইনটা বানায় 54 সালে। এরপর থেকে কমিউনিজম শব্দ উচ্চারণও নিষেধ, কমিউনিজমের বই বাইরে থেকে আমদানি নিষেধ, সবকিছু নিষেধ। কিন্তু লিগ্যালিটিকে ফাঁকি দেওয়ার জন্য একটা কায়দা আছে। কায়দাটা হলো আপনি কমিউনিজম বলবেন না, আপনি বলবেন আমি সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট বললেন যেহেতু লিগ্যালি আপনি ধরতে পারছেন না, কমিউনিজমের উপরে না বার আছে, সোশ্যালিস্ট শব্দের উপর ধরতে হয়, বুঝতে গেল। এরপরে আরো নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটা কাণ্ড করে, সোশ্যালিজমের আগে আবার লিখে ডেমোক্রেটিক, আরো নিশ্চিত যে এটা আইনে পড়বে না। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যদি নিজেকে দাবি করে, আসলে সে কমিউনিস্ট। কিন্তু কমিউনিস্ট নাম দিয়ে কমিউনিজম করা যাবে না, কিছুই করা যাবে না, ছোটখাটো সামাজিক সংগঠনও করা যাবে না, কারণ ধরে নিয়ে যাবে এবং অ্যান্টি স্টেট ল, এটা রাষ্ট্রবিরোধী আইন, কিন্তু এটা করলে রাষ্ট্রবিরোধী হবে। এইটা 54 সালে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে রাশিয়ার দ্বন্দ্ব সংঘাতটা শুরু হয়, মনে রাখতে হবে যে 49 সালে কিন্তু ন্যাটো তৈরি হয়ে গেছে। এই দ্বন্দ্ব সংঘাত শুরু হওয়ার মুহূর্তে এই 54 সালের অ্যান্টি কমিউনিস্ট লটা তৈরি হয়, সেই জন্য ওখানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হতে হয়। আমাদের জোরান মামদানি হলো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। এটা আবার কেমন করলাম? ঠিকই বলছি আমি, কিন্তু এর সঙ্গে আরো একটা পরিচয় আছে। আমেরিকায় গরিবের রাজনীতি যদি বলি, আমেরিকান গরিবের রাজনীতি দুই ধরনের, একটা না আমাদের এখানে যেমন সবাই আচ্ছা কমিউনিস্ট প্রগতিশীল বললেই বোঝা যায় সবাই, না আমেরিকায় এই শব্দ ইউজ করা যাবে না, যেতে কমিউনিজম ব্যবহারই করা যাবে না। শুধু সে কারণে, আরো একটা কারণ আছে, আমেরিকান রাজনীতি মানে ভোটের রাজনীতি, এই কথাটা মাথায় রাখতে হবে। আর যারা এই যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দেখাইলাম, তারা তো আসলে আদর্শ রাজনীতি করতেছে,
ইডিওলজিক্যাল সংগঠন করতেছে, আদর্শ ছড়ানোটা, প্রোপাগেট করাটা, আলোচনা করাটাই তাদের উদ্দেশ্য, ভোটে দাঁড়ানোটা। এটা একটা ফারাক। কিন্তু মূল শব্দটা খেয়াল রাখতে হবে, এই শব্দটাই ওরা প্রচার করে লিবারেল। এই শব্দটা দিয়ে লিবারেল মানে যে একটু সহনশীল। আমরা বাংলায় যেতে লোকটা অনেক লিবারেল, লিবারেলের উল্টো শব্দটা থাকলে বুঝবে না লিবারেলটা উল্টোটা কি। লিবারেল উল্টো শব্দ হচ্ছে কনজারভেটিভ। আমি রক্ষণশীল, আমি পুরনো নিয়ম কানুন, পুরনো আইন, ধর্ম বিষয়ক সেন্সিটিভ, এটা হচ্ছে কনজারভেটিভ। আর লিবারেল মানে যে এগুলো ব্যাপারে উদাসীন, আচ্ছা ঠিক আছে করছে, এটা ওর ব্যাপার, এটা হচ্ছে লিবারেল। এ হচ্ছে শব্দগতভাবে উৎপত্তির দিক থেকে কনজারভেটিভের উল্টোটা হলো কনজারভেটিভ, কনজার্ভ, রক্ষণশীল। রক্ষণশীলের উল্টোটা হলো লিবারেল। এখন যখন পলিটিক্যাল পার্টির প্রসঙ্গ আসে তখন ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ এই যে ওবামার পার্টি, ক্লিন্টনের পার্টি, যেটা এই পার্টিটাকে লিবারেল পার্টি মনে করা হয়। আর যারা রিপাবলিকান তাদেরকে বলা হয় কনজারভেটিভ পার্টি। এটা আগের দিন অন্য এক আলোচনার সময় বলেছিলাম আমি, কনজারভেটিভ। কনজারভেটিভ আর লিবারেল এগুলো আমেরিকান ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল পার্টিকে চেনবার বুঝবার জন্য। এখন আসেন, তাহলে জোহরান মামদানি কি লিবারেল? যদি সে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হয় তাহলে ঠিক অ্যাকচুয়ালি না। আবার হ্যাঁ, হ্যাঁ কেন? কারণ জোহরান মামদানি ইলেকশনের রাজনীতিটা করে লিবারেল পার্টি অর্থাৎ ডেমোক্রেটদের সাথে। উনি ডেমোক্রেট পার্টির মেম্বার, ক্লিয়ার? একই সাথে উনি ওই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টিরও মেম্বার। ওই ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা নিজেদেরকে নাম দেয় এভাবে, ডিএসএ, দি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা। এইটার মানে হলো কমিউনিস্ট, আমেরিকায় কমিউনিজম চর্চা হয় এই নাম দিয়ে। আর যদি ভোটের রাজনীতি করতে চায় তাহলে তারাই হলো লিবারেল। একই লোক হতে পারে, অসুবিধা নেই। মানে কেউ ডিএসএ হলে সে আর ডেমোক্রেটিকদের মেম্বার হতে পারবে না, বাট এরকম না, বাট কনজারভেটিভ মেম্বার হতে পারবে না, এটা বলাই যায়। তাহলে আমেরিকান গরিবের রাজনীতির দুইটা রূপ ধরন দেখলাম, একটা হলো ডিএসএ করা আর একটা হলো লিবারেল পার্টি করা। ক্লিয়ার? আরেকটা হলো এখানে যে ডিএসএ করলে যে একদম আদর্শগতভাবে কমিউনিস্ট সে হলো। আর স্বভাবতই আমেরিকায় থাকতে গেলে পরে আপনাকে সার্ভাইভ করতে হবে, তো অন্য আর কি করবেন? আপনি স্বভাবতই গাজার সাপোর্টার হবেন, হামাসের সাপোর্টার হবেন অবিলেলা, যেটা বাংলাদেশের কমিউনিস্টরা হবে না। কিন্তু যদি কোনো কমিউনিস্টকে জিজ্ঞেস করেন ডেকে, আচ্ছা তুমি কি আমার সমর্থন করো, সে একটু করে পাশ কাটায় চলে যাবে, সরাসরি বলবেন না। এমনকি নাম করা ইউনিভার্সিটির মাস্টার, ঢাকা ইউনিভার্সিটি মনে করেন, কিংবা লিবারেল আর্টস ইউনিভার্সিটি, ইউল্যাবের মাস্টার, কিংবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বিরাট বামপন্থী নেতা, তাকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা হামাস কি ভালো সংগঠন, সেগুলো করে পলা যাবে, বলবে না। কারণ আসলে ওটা তো মুসলমান, কমিউনিস্ট না, সে সেটা পছন্দ করতে হয় না। কিন্তু এই জিনিসটা আমেরিকাতে নাই কিন্তু আবার। ক্লিয়ার? যদি নিত তাহলে জোহরান মামদানি জায়গা পাইতো না। ওকে, তাহলে ওরা এই জায়গাটা, ওরা এই জিনিসটা দেখবে সে ইয়ে কিনা, মজলুম, আমরা যেটা মজলুম বলতে যাবো, সাফারার কিনা, সে ভিকটিম কিনা, ভিকটিম হুডের পাল্লায় পড়ছে কিনা, তাহলে তাকে সমর্থন করবে। এটা হচ্ছে আমেরিকান রাজনীতির স্টাইল। আমাদের এখান থেকে তাকিয়ে এটা বুঝতে যাবেন সবসময়। আবার এনিওয়ে, তাহলে এই হলো ডিএস এর দুইটা রূপের কথা বললাম। তাহলে আমেরিকান রাজনীতির, গরিবের রাজনীতির দুইটা রূপ আছে, একটা হলো ইলেকশন রাজনীতি, একটা হলো আদর্শের রাজনীতি, মানে ইডিওলজিক্যাল রাজনীতি, ওটা হলো ডিএসএ। মামদানি দুইটারই মেম্বার, ডিএসএরও মেম্বার, ডেমোক্রেটের মেম্বার। উনি ডেমোক্রেট ক্যান্ডিডেট হিসেবেই নিউ ইয়র্ক সিটিতে মেয়র হিসেবে জিতেছেন। আচ্ছা, এইবার উনি যখন ক্যান্ডিডেট হতে গেলেন, একদিকে গাজা নিয়ে মিছিল চলতেছে প্রায় দিন, এবং ইরেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড, পরিচয়, রাজনীতি, মানুষ গাজার পক্ষে মিছিল করছে। সে কি কোন দেশে কিচ্ছু পড়া করতেছে না। আপনার নাম করা ইউনিভার্সিটির টিচাররা, স্টুডেন্টরা রাস্তায় বেরিয়ে আসছে গাজার পক্ষে মিছিল করতে। ইভেন বহু ইহুদিও। ভাগটা করতে পারেন আপনি,
যে যারা নেতানিয়াহুর মতন লোকের শয়তানের সমর্থক ইহুদি নাকি নর্মাল ইহুদি? ইহুদি মানেই খারাপ, নট নেসেসারিলি। কিন্তু জায়নিজম, এই ইহুদি আর জায়নিজমে ফারাক করতে হবে আমাদেরকে, তাহলে জিনিসটা বোঝা যাবে। যারা জায়নিস্ট এরাই হলো নেতানিয়াহু। সো জায়নিস্ট আর ইসরায়েলি অর ইহুদি, জিউজ না, দুটো এক শব্দ না, মানে অর্থ একরকম না। জায়নিস্ট মানে হলো যে মুসলমান বিদ্বেষী হবে, মুসলমান কাটতে হবে, মুসলমানদেরকে কাটা, দখল করা, দেশ দখল করাটা জায়েজ মনে করবে, মানে আমার ধর্মটা শ্রেষ্ঠ আর কি, ধর্ম শ্রেষ্ঠত্ববাদী। ওকে, ওরা কিন্তু খুন হয়েছে হিটলারের দ্বারা, ওটা কিন্তু একটা শ্রেষ্ঠত্ববাদী, হিটলারই শ্রেষ্ঠত্ববাদী। অথচ দেখেন তারা নিজেরাই এখন আর একটা শ্রেষ্ঠত্ববাদী, একই হিটলারিজম নিয়ে মুসলমানদের উপরে চড়া হচ্ছে। এই জন্য এটাকে আপনি চিনতে পারেন জায়নিস্ট হিসাবে। সো ইহুদিদের প্রবলেম, ইহুদিদের মধ্যে যারা জায়নিস্ট, দে আর দ্য প্রবলেম, নট কমন ইহুদিরা না। সো আমেরিকায় বহু ইহুদি এই গাজা ইস্যুতে নেতানিয়াহুর বিপক্ষে মিছিলে গেছে। সো এই হলো কম্বিনেশনটা আর কি। সো এইরকম একটা পরিস্থিতিতে জোরান মামদানি আয়োজন করছে ইলেকশন, দ্যাট ইজ জিতে গেছেন। 4 বারের মেয়র ছিলেন উনি, যার সঙ্গে যাকে হারিয়ে উনি জিতছেন। তাহলে বুঝতে পারছেন কিন্তু ওরকম হলো কেন? এখন আপনাদেরকে নিয়ে যাবো আসল দ্বন্দ্বের জায়গাটায়। এগুলো হলো পরিচয় পর্ব দিয়ে শেষ করলাম, মনে করতে পারেন। তাহলে এখানে আমরা শিখে গেছি একটা শব্দ, লিবারালিজম আর ডিএসএ। ডিএসএ মানে কমিউনিস্ট, আসলে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে এবার পরিচয় দিবে তারা। ইভেন মনে করেন যেমন কমিউনিজমের লাল বই ওখানে ইয়ে করা যাবে না, আমদানি করা যাবে না। কিন্তু ইন্টারেস্টিং হলো যে লাল বই ইত্যাদি যা টেক্সট, ওটা যদি আপনি আমেরিকাতে ছাপেন, নো প্রবলেম। যেমন আমি যে অনুবাদ করেছি জার্মান লিজির বইটা, জার্মান লিজির আমেরিকান ভার্সন পাবে না, আমার কাছে আমেরিকান ভার্সনটাও আছে। সো এটা কোনো প্রবলেম না। কিন্তু ওই যে কমিউনিস্ট যেখানে লেখা থাকবে বা আপনি কমিউনিস্ট বলে পরিচয় দিবেন না, এটা করা যাবে না, বাকি সবই করা যাবে। এনিওয়ে, এই অর্থে কমিউনিজম আছে আবার নাই। তো যেটা হতে হবে ওটা লোকালি হতে হবে। আসলে লাল বই পাওয়া যাবে না, লাল বইটা নিয়ে এসে ওখানে ছাপা যাবে, বলা যাবে না যে লাল বইটা থেকে ছাপছি, এই আর কি। এনিওয়ে, সো একাডেমিক জায়গা থেকে এটা করা যায়, এগুলো আছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম লিবারালিজম আর ডিএসএ বা সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক সোশ্যালিস্টটা দুটা একই, গরিবী হালের বলতে পারেন আপনি। কিন্তু একটা সরাসরি ইডিওলজি নিয়ে কথা বলা, চর্চা করা, গ্রুপ বানানো, সামাজিক গ্রুপ বানানো, সামাজিক সংগঠন হিসেবে থাকা, ইলেকশনে পার্টিসিপেট করে না তারা। আর আরেকটা হলো ইলেকশনে পার্টিসিপেট করা না করা। সেখানে দেখালাম যে লিবারেল আর উল্টাটা হলো কনজারভেটিভ, এগুলো তাদের মেইন ফারাক। এখন আমি মেইন ফারাকের কথাটা বলি নাই, এই যে লিবারেল আর কনজারভেটিভ, এর মেইন ফারাকটা কি আগে দিয়ে একদিন বলছিলাম, আবার মনে করে দিই, রিলেট করে দিই, সম্পর্কিত করে দিই আজকের আলোচনার সাথে। সো অ্যাকচুয়ালি লিবারেল আর কনজারভেটিভ শব্দ দুইটার মধ্যে বেসিক ফারাকটা কি? কমিউনিস্টরা বলবে ডানপন্থী বামপন্থী, নো, খবরদার কমিউনিস্টের পাল্লা পড়েন না। এর চেয়ে বাজে শব্দ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা আর হয় না। এই যে আমি এতক্ষণ বহু কষ্টে সরে সরে আসছি, কিন্তু আমি কোনো কমিউনিস্ট শব্দ ব্যবহার করে এই জোরান মামদানিকে ব্যাখ্যা করতে যাই না ইচ্ছা করে। আমি এর বাইরেও যে ব্যাখ্যা করা সম্ভব তাই যে আপনাদেরকে করেছি। সো এখন আমি দেখাবো যে অ্যাকচুয়াল কনজারভেটিভ আর লিবারেল মধ্যে বেস ফারাকটা কি। সিম্পলি বেস ফারাকটা হচ্ছে ট্যাক্স। আগে একদিন বলেছি, দেখেন আমার মনে পড়ল। যারা কনজারভেটিভ তারা মনে করে ব্যবসায়ীদেরকে যত কম ট্যাক্স ধরা যায় তত ভালো। কি মজা, ব্যবসায়ীরা যত ব্যবসা করবে অর্থনীতি তত বড় হবে, দেশ তত উন্নতি হবে, এর আর্গুমেন্ট হবে। এখন এর পাল্টা লিবারেল মানে কি? লিবারেল মানে হলো যে যারা মনে করে যে অবশ্যই ট্যাক্স ধরতে হবে। সমাজের দুইটা জিনিস অন্তত, একটা হচ্ছে এডুকেশন, আরেকটা হচ্ছে হেলথ। হেলথ মানে স্বাস্থ্য, মানে চিকিৎসা আর কি। এইবার তো সে পুরনো মার্ক্সের তত্ত্বে যেতে হবে যে সম্পদ চুরি, সারপ্লাস ভ্যালু চুরি, ডেফিনেটলি সারপ্লাস ভ্যালু চুরি হচ্ছে। তো প্রত্যেকটা প্রোডাকশন মাতে সারপ্লাস ভ্যালু চুরি হবে। বাড়তি মূল্য যেটা শ্রমিক তৈরি করে, সব মূল্যটা শ্রমিককে পরিশোধ করা হয় না, শ্রমিককে পরিশোধ করা হয় বাজার মূল্য দিয়ে। তাদের লেবারের মূল্য ওটা দেওয়া হয়, লেবারের মূল্য দেওয়া হয় না, লেবারের বাজার দর দেওয়া হয়। লেবার মানে আমি আগে আপনাদেরকে একসময় বলেছি ভ্যালু এডিশন। লেবার মানে ভ্যালু,
ভ্যালু শব্দটা অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো যেমন মূল্যবোধ। ভ্যালু শব্দের আরেকটা অর্থ আছে, লেবার মানে ভ্যালু। কি অর্থে? ইকোনমিক অর্থে, মানে অর্থনীতি অর্থে, যে কাঁচামাল তো আছেই, কাঁচামালে এমনকি যোগ দিলাম যে এটা এখন একটা বিরাট দামওয়ালা পণ্য হয়ে গেল। এই যে কাঁচামাল আর পণ্যের মধ্যে ফারাকটা কি? কাঁচামালের মধ্যে এবার যখন ভ্যালু অ্যাড করে দিবেন তখন এটা পণ্য। তো ভ্যালুটা কি আসলে? ভ্যালুটা হলো শ্রমিকের শ্রম। ক্লিয়ার? সো ভ্যালু মানে শ্রমিকের শ্রম। এখন এই শ্রমের অ্যাকচুয়াল যে কারণে যে পরিমাণ শ্রম দেওয়ার কারণে দামটা বাড়ছে, সেই মূল্যটা শ্রমিককে দেওয়া হবে না। বাংলা কথা, শ্রমিককে তাহলে কি দেওয়া হচ্ছে? শ্রমিককে বলছে তোমার বাজারের দর কত। ঠিক জানো, শ্রমিকও আর একটা পণ্য। এই পণ্যের আজকের বাজারে আজকে বেগুনের দাম যা তাই তো দিবে আপনি, ওরকম আর কি। তো মানুষটা শ্রমটাও যেন আজকের বাজারে একটা পণ্য, বলে আজকের বাজারে শ্রমের মূল্য কত সেটা তোমাকে দিলাম, কিন্তু তুমি কতটা মূল্য তৈরি করছো, ভ্যালু অ্যাড করছো কাঁচামালের মধ্যে, যার কারণে পণ্যটার দাম বাড়ছে, ওইটা আমি কিন্তু তোমাকে দিব না। এই হচ্ছে ডিফারেন্সটা। এই জন্য যে ডিফারেন্সটা, এটাই মার্কসের ভাষায় বাড়তি মূল্য, সারপ্লাস ভ্যালু থিওরি। এই জন্য মার্কসের বিখ্যাতিটা হলো সারপ্লাস ভ্যালু। সারপ্লাস মানে অতিরিক্ত যে ভ্যালুটা তৈরি করেছে সেই মূল্য দেওয়া হয়নি থেকে সারপ্লাস ভ্যালু থিওরি এটাই। তাহলে এই যে সারপ্লাস ভ্যালুর ভ্যালুটা নিয়ে আমি কথা বললাম এতক্ষণ আপনাদেরকে। তাহলে ভ্যালু অনেক মানে আছে, একটা হলো মূল্যবোধ, একটা মানে হলো শ্রম। ওকে, এখন এই সারপ্লাস ভ্যালু যে কেড়ে নিয়ে নিল প্রত্যেকটা প্রোডাকশন সিস্টেম, শ্রমিকের কাছ থেকে পুরো মূল্যটা দিল না, এইটা কম্পেনসেশন পূরণ করার একটা উপায় আছে। এতে কি হবে? এখন এতে হবে এই শ্রমিক লোকটা হেলথ আর এডুকেশন নিজেকে জোগাড় করতে পারবে না, পয়সা পয়সা কম। তাহলে একটা উপায় আছে যে একে যদি আমি এডুকেশনটা ফ্রি দিই হোল সমাজে, তাহলে ওইটার সুযোগ নিয়ে কিছুটা ভ্যালু ফেরত দেওয়া হবে। একই রকম ভাবে আমি যদি হেলথ ফ্রি করে দিই, হেলথের কস্ট, হেলথ মেনটেন্যান্সের যে কস্ট, এটা স্ব কারখানাকে একটা হেলথের দিয়ে দিতে হবে, বেতনের পার্ট দিতে হবে হেলথের জন্য বোনাস, অথবা হেলথের কার্ড, তুমি যে কোনো হসপিটালে বলা থাকবে এই হসপিটালে যাবা, যা হেলথ চিকিৎসা করানো করে আসবা, বিলটা নিয়ে আসবা, বিল আমি পে করে দিব। অথবা আমি ইন্স্যুরেন্স করে দিয়েছি হেলথ ইন্স্যুরেন্সের কার্ড দেখাবা, ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দিবে হসপিটালকে। সো অন্তত এই দুটো জিনিস যদি শ্রমিককে দেওয়া হয়, এটা হচ্ছে একটা মাঝামাঝি তত্ত্ব বলতে পারেন, যে পুরো ভ্যালুটা তো ফেরত দিতে পারবো না, আবার পুরো ভ্যালুটা ফেরত দেওয়ার উপায় কি হবে, এরকম কোন ইকোনমিক সিস্টেমের কথা কার্ল মার্কস বলে যায় নাই। কার্ল মার্কস সারপ্লাস ভ্যালু থিওরিটা দিছে ঠিকই, কিন্তু এটাকে সংশোধন করা যাবে কি করে, একদম পারফেক্টলি এটা সংশোধিত হবে এরকম কোনো উপায় নাই তার। কিন্তু মনে করা হয়েছিল স্টালিনের আমলে যে এইটা যদি সমস্ত কারখানা যদি মালিকানা উঠে দেওয়া যায় তাহলে বোধহয় এটা হয়ে যাবে সমাধান। এইটাই হলো স্টালিনের সমাজতন্ত্র বা ইউএসএসআর হলো এইটাই। কারণ এইটা মিজারেলি ফেল করে 91 একেবারে ভেঙে চলে শেষ হয়ে যায়। আর এইটাই আমাদের মাও সাহেব এটা টের পেয়েছিল আগেই, 58 সালে টের পেয়ে এখান থেকে সে সরে গেছে, সরে গিয়ে যে এখন যেটা চীন দেখতেছে এটা হলো মাওয়ের অবদান। কখন থেকে শুরু করেছিলেন উনি? 58 সাল থেকে আলাদা পথ ধরছিলেন, আর এইটাই সোভিয়েত ইউনিয়ন ধরলো না দেখে এটা 91-এ গিয়ে ভেঙে ধসে পড়ে গেল। কিন্তু এখনো কমিউনিস্টের বলচাল যায় নাই, তাদের কাছে অ্যাজ ইফ সমস্ত সমাধান আছে। ভাই ওটা থিওরিটিক্যাল, সারপ্লাস ভ্যালু তত্ত্বটাতে থিওরিটিক্যাল শব্দ, থিওরিটিক্যাল আলোচনা বা থিওরিটিক্যাল সাবজেক্টে বোঝা। মানে আপনার 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 ক্যান্সার হয়েছে, এটা থিওরিটিক্যালি বুঝলে ডাক্তারের লাভ আছে, পেশেন্টের লাভ কি? তাহলে ডাক্তার যতক্ষণ ওর চিকিৎসা না দিতে পারবে ততক্ষণ পেশেন্ট লেভেল এটা কোনো মূল্য নেই। আপনি বড় বড় ডক্টরের ডিগ্রি হইতে পারে, গবেষক হইতে পারে, তো পেশেন্টের লাভ কি? যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের ক্যান্সার না সারাইতে পারছেন আপনি, ততক্ষণ পেশেন্ট লেভেলে সে কেন এটার জন্য পয়সা খরচ করবে, আর কেন এটার প্রতি আস্থা রাখবে? এই হচ্ছে প্র্যাকটিক্যালি বললে জিনিসটা হচ্ছে এরকম আর কি। এনিওয়ে, কিন্তু এই যে এডুকেশন আর হেলথের পয়সা যদি ফেরত দেওয়া যায়, এগুলো যদি সোশ্যালি সামাজিকভাবে ফ্রি হয়ে যায় সব মানুষের জন্য, তাহলে অনেকটাই এই ভ্যালু ফেরত দেওয়া যায়। ক্লিয়ার? এখন আসেন এই যে ফেরত দেওয়া যায় হেলথ এডুকেশন, এটি হচ্ছে লিবারাল। এরা তো মানে এটা কোত্থেকে দিবে? এরা বলবে ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সের টাকা দিয়ে আমি এইটা মেনটেন করবো। ক্লিয়ার? এটা হলো ঠিক সরাসরি কমিউনিস্ট না, কিন্তু ওই ভ্যালু কিছু ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করা। এই জন্য এটা ইলেকশনই পার্টি, এই জন্যই ডেমোক্র্যাটরা এই যে ট্যাক্স ধরার পার্টি।
সেম জিনিস শুরু করেছিল ইংল্যান্ডে আমাদের এই যে বুশ ব্লেয়ার আর কি, কিন্তু পরবর্তীকালে ব্লেয়ারও চাঙ্গে উঠছে, যা পায় সব করে, যে এখন ইউজিদের টাকা নিয়ে ইলেকশন করছে তাদের লেবার পার্টি। বুঝছেন এটা কি অবস্থা, কোনো বাস বিচার নাই। এই জায়নিস্টদের টাকা নিয়ে তারা লেবার পার্টি করবি? হ্যাঁ, এথিক্যাল বেজ নাই তো, জায়নিস্ট এটা হিটলারের বাইরে ভাই, এটা ওদের টাকা নিয়ে, এই নেতা টাকা নিয়ে এখনকার লেবার পার্টি ক্ষমতা আছে ইংল্যান্ডে। লেবার পার্টি কিন্তু এটা মিললো, এটা লিবারেল পার্টি হইলো। লিবারেল ন্যূনতম কোনো ভ্যালুস তো সে মেনটেন করে না, মূল্যবোধ নাই তার। এনিওয়ে, আমি যে কথা বলতেছিলাম, তাহলে যে ট্যাক্স ধরা আর না ধরা, এই হলো বেসিক ফারাক ডেমোক্র্যাট আর লিবারেল গল্পটার মধ্যে। এটার সঙ্গে ফারাকটা তাহলে কি করে হয়ে যাবে এবার, ওই যে ডিএসএ মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, ফারাকটা কি হবে? এরা বলতেছে ওই যে কবে সবকিছু ফেরত দিতে হবে, এটা কবে দিবে না দিবে সমাজে, এটা কবে হবে না হবে, ভাই এটা মেলা সময়ের ব্যাপার। আমি আপাতত হেলথ আর এডুকেশনটা ফ্রি করতে পারি, এইটা ট্যাক্স নিয়ে করবো আমি, এইটা হচ্ছে আমার পলিসি। এই জন্য ডেমোক্র্যাটরা এই অর্থে বেটার, যদিও খারাপ কাজ করার সময় কেউ কম যায়, সেটা অনেকবার আমি উদাহরণ দিয়েছি। তাহলে মূল বিষয় হলো ফারাকটা, তাহলে মানে হলো এখানে যে ডেমোক্র্যাটরা এবার এডুকেশন আর হেলথের বিষয়টাকে ফ্রি করার জন্য, আর ইদানিং আর একটা বিষয় আছে যেটা খুব রিলেটেড আমাদের আজকে আলোচনার সাথে, সেটা হলো এইটা বেশি লাগে, হেলথ আর এডুকেশনটা ফ্রি করার জায়গাটা, সবচেয়ে ব্যবহারিক জায়গাটা হচ্ছে মেয়রগিরি। কেন? যে মেয়র সিটিতে থাকে, যে সিটির মেয়র হয়, ওই সিটিতে যতগুলা স্কুল কলেজ চলে ওইগুলার খরচ সিটি কর্পোরেশন থেকে আসে। হেলথ সার্ভিস এটাও যদি মনে করেন অনেকে আছে কারখানা হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এটা হতে পারে, অথবা হতে পারে মিউনিসিপ্যালিটিকে দিয়ে এটা দেওয়া হচ্ছে। সো মিউনিসিপ্যালিটি দ্য সোর্স অফ গিভিং দ্য সার্ভিস এই এডুকেশন আর হেলথ বিষয়। এই জন্য মেয়রিয়াল বিষয়টা আমেরিকায় গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হচ্ছে না এখন? সো এখন একটা মেয়র যদি বলে যে আমি এলাম ডেমোক্র্যাট, আমি ট্যাক্স ধরবো আর এইগুলার সার্ভিস দিব পাবলিক, এইবার এখন আমরা লাইন দিয়ে গেলাম। কিন্তু দেখেন একই সঙ্গে তো এই জন্য মামদানি ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমিউনিস্ট, একই সঙ্গে সে ভিকটিম মুসলমানদের পক্ষে, অর্থাৎ গাজাবাসীদের পক্ষের লোক। আপনি ওকে লিবারেল বলতে পারেন, কমিউনিস্ট বলতে পারেন, একেবারে নামাজ পড়া মুসলমান। সে এত বিশাল পরিচয়। এখন আপনি এটাকে তোকে উগান্ডা পাঠিয়ে দিব বললে হবে? হ্যাঁ, এই জন্য মানুষ ছপ্পর ফেরে তারা ভোট দিচ্ছে। তাহলে মূল জিনিসটা কি বোঝার চেষ্টা করেন ভালো করে। কেউ যদি মনে করেন আমি কেবলমাত্র মুসলমান বলে সাপোর্ট করবো, আমি কমিউনিস্ট পছন্দ করি না, তাহলে কিন্তু ঝামেলা লাগবে। আমেরিকান প্রেক্ষিতে আপনার এই পজিশনটা ঝামেলা ফেলাবে আপনাকে। তাহলে আপনি মামদানিকে সাপোর্ট করবেন কি করবেন, এই একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। আপনি যদি তাকে শুধু মুসলমান হিসেবে করতে চান, কমিউনিস্ট হিসেবে করতে চান না, তাহলে তো সম্ভব না। ও তো একই সঙ্গে দিয়েছে, একই সঙ্গে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, একই সঙ্গে সে ডেমোক্র্যাট পার্টি মেম্বার, একই সঙ্গে সে ট্যাক্স ধরার মেম্বার, ট্যাক্স ধরে এই সার্ভিস গুলো দিতে চায় সে, এবং এই জন্য সে পপুলার। এই জন্য আমেরিকান মধ্যবিত্ত গরিব মানুষ তাকে সাপোর্ট করতেছে। একদম খুব ক্লিয়ার ক্লাস লেভেল এটা ভাগাভাগিটা হয়ে গেছে। এবং ট্রাম্প ওই যে বাবাজি ট্যাক্স ধরতে চায় না, এই জন্য ট্রাম্প উল্টা তাকে গালি দিচ্ছে, যেভাবে পারে তাকে নিচে দেখানোর চেষ্টা করতেছে। তাহলে অরিজিনাল দ্বন্দ্বটা হলো এই জায়গায়। স্ট্রেট কাট বলতে গেলে ট্যাক্স ধরা না ধরা, অথবা বলতে গেলে ডেমোক্রেট আর রিপাবলিক, অথবা বলতে পারেন যে ডিএসএ ডেমোক্রেট সোশ্যালিস্ট যারা, তাদের অ্যাটিটিউড এরকম। তারা আমেরিকার ক্ষুদ্র গোষ্ঠী হিসেবে ইডিওলজিক্যালি লড়াইটা এভাবে করতেছে। তাহলে এই বিষয়গুলো একদম প্রেক্ষিতে থেকে যদি আপনি না বুঝতে চান, না বুঝতে পারেন, তাহলে আপনার জোরান মামদানিকে বুঝতে পারবেন না। আবার দেখেন সাহসের সাথে সে রীতিমতন শুক্রবারে জুম্মা নামাজ পড়তে যাচ্ছে সবাইকে সাথে নিয়ে, এবং আমেরিকান আইন অনুযায়ী আপনি ধর্ম পালনটা আপনার অধিকার, রাষ্ট্র আপনাকে রক্ষা করবে। ফলে আমেরিকার মতন দেশে কেউ নামাজ পড়ে বলে তাকে আমি নাক ছিটকেই ফের ওই সুযোগ নাই, এটা রাষ্ট্র কনস্টিটিউশনালি নিষেধ করে দিচ্ছে, এটা অপরাধ হিসেবে গণ্য করে। তো ফলে নামাজ পড়া কোনো ব্যাপার না, জাস্ট লাইক চার্চে যাবো, আমার নামাজ পড়া আপনার ইচ্ছা, আপনি যাবেন কি যাবেন না। সো মামদানি অবলীলা এটা করতে পারতেছে, খালি মাখায় না সে দুটার মধ্যে, যে তার
সিটি কর্পোরেশন সবাইকে এখন নামাজ পড়ার জন্য সবাইকে মুসলমান বানাইতে হবে না, এটা সে করবে না, অপ্রয়োজনীয়। কারণ এটা তো যার যার স্বাধীনতা, ওটা তাকে মেনটেন করতে হবে। ওটাই তো আবার কনস্টিটিউশনের বেসিস তো হলো, এটা সবার স্বাধীনতা মেনটেন করতে হবে। সেই কারণেই তো সে যা খুশি ধর্ম পালন করতে পারবে, এটাও তো কনস্টিটিউশনে দিয়েছে তাকে। সো যারা মনে করেন যে সে পুরাটাই মুসলমান না হলে হলো না, তাদের জন্য একটু প্রবলেম হবে। আমি বলছি যে এই যে ভিতরের কারণগুলোকে যতক্ষণ আপনি রিয়েলাইজ করতে না পারবেন, ততক্ষণ উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে ফেলবেন আর কি। একবার বলবেন যে মামদানিকে সমর্থন করি, একবার মনে হবে যে না, সমর্থন করতে কোনো কারণ নাই, উনি তো শুধু মুসলমান না, আরো অনেক কিছু। কিন্তু এই যে মূল জিনিসটা বোঝার চেষ্টা করে, সে কেন ট্যাক্সকে হাতিয়ার বানাইছে। এইবার আর তার বাবা মামদানি কিনা, উগান্ডার লোক কিনা, ইন্ডিয়ান অরিজিন কিনা, এগুলো নিয়ে কেউ আর কোনো গাচ্ছে না। ইভেন দেখেন এমনও আছে, মীরা নায়ারের এমন সিনেমাও আছে যেটা এলজিবিটি সাপোর্ট করে। ফলে ওই দৃষ্টিতে দেখে আপনি যদি অভিযোগটা মামদানিকে, জোরানকে দিতে চান, ঠিক হবে না। আমেরিকান প্রেক্ষিতে দেখেন, আমেরিকান প্রেক্ষিতে মীরা নায়ার এরকম সিনেমা করবে, ওর সোসাইটি এটাকে অ্যালাউ করে। আপনার করে না, এই জায়গাটা আপনাকে ছাড় দিয়ে কথা বলতে হবে। এখন যদি ও কারণে আপনি জোরানকে ত্যাগ করে ফেলেন, এটা ভুল হবে, আসলে অন্তত কৌশলগতভাবে ভুল হবে। আপনার তো অন্তত কৌশলগত ফ্রেন্ড তো সে। আমেরিকার মতন শহরে যেখানে 9/11-এর পর থেকে মুসলমানের প্রতি যে অত্যাচার করা হয়েছে বুশের আমলে, ওয়ার অ্যান্ড টেররের নামে, এটা অবর্ণনীয়। তা আপনি এটার সময় এটার বিরুদ্ধে একটা লোক দাঁড়াতে গেছে, একটা মুসলমানকে মেয়র বানাই দিয়েছে, এবং সেই সময় নিউ ইয়র্কে মেয়রের যে রোলটা ছিল, বুশের সহযোগী হয়েছে এই যে কাজগুলো করছে 9/11-এর পরে, সমস্ত অ্যান্টি মুসলমান। আমি নাম ভুলে গেছি লোকটার নাম। এনিওয়ে, সেই জায়গায় এখন মামদানি একটা মুসলমান লোক মেয়র হয়ে গেছে। আপনি এই চেঞ্জটাকে ওয়েলকাম করবেন না। ফলে আপনি শর্ট বা ন্যারো দৃষ্টিতে দেখলে হবে না, এক। আর দুই হলো, আপনার দেশের নিয়ম বা কনটেক্সটটা, সোশ্যাল কনটেক্সটটা একরকম, পরিপ্রেক্ষিতে একরকম, আমেরিকাতে পরিপ্রেক্ষিতে একরকম। এই ফারাকগুলো বজায় রাখতে হবে। আপনি কি চাইবেন না যে খোদ আমেরিকাতে গাজাবাসীর পক্ষে একটা মিছিল হচ্ছে? এটা তো আপনার বিশাল পাওয়া, যে কন্টিনিউয়াস ট্রাম্প নেতানিয়াহুর পক্ষে আর্গু করে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে। সেখানে আপনি আমেরিকার পেটের উপরে যদি একটা গাজাবাসীদের পক্ষে, হামাসের পক্ষে যদি একটা মিছিল দেখতে চান, তাহলে তো আপনার মামদানিকে সাপোর্ট করতে হবে। সো এইসব বিবেচনাগুলো আমাদেরকে আনতে হবে। অনলি দেন আমরা জোরান মামদানিকে বুঝতে পারবো। তাহলে মামদানিকে বোঝার জন্য আপনার কত দিকে খেয়াল রাখতে হচ্ছে দেখেন। একটা অবশ্যই সবচেয়ে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ট্যাক্স ধরা না ধরা। ট্যাক্স ধরা না ধরা মানে হেলথ এডুকেশনটা আপনি ফ্রিলি দেবেন কি দেবেন না, খুব সিরিয়াস প্রসঙ্গ এটা। এটা আমেরিকান গরিব মধ্যবিত্তের জন্য খুব ফান্ডামেন্টাল কোশ্চেন আর কি। বেশিরভাগ জন হয়তো এডুকেশন কোনো মতে পাইছে বা পায় নাই, কিন্তু হেলথ পাওয়াটা খুব মুশকিল। এই জিনিসটা আবার ইউরোপে অনেকটা সলভ কিন্তু, এবং ইউরোপ এটা করছে এই জন্য যে না হলে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এটাকে তারা হ্যান্ডেল করতে পারছিল না। ওটাও তো কমিউনিস্ট দ্বারা পরিচিত। ফলে ট্রেড ইউনিয়ন মুভমেন্টকে হ্যান্ডেল করতে গেলে আপনি ভাই ফ্রি হেলথটা ফ্রি করে দেন তো, এটা যে খরচ লাগবে ওটা ট্যাক্স দিয়ে শেষ করেন। আপনি কমিউনিস্ট গাঞ্জা মাইনেন না। এই করে ইউরোপ বাড়ছে। ইউরোপের প্রত্যেকটা দেশ এই জন্য হেলথ চোখ বন্ধ করে ফ্রি। আর যে দিতে পারে না সে বুঝতে পারে সে ঠিক মতো দেশ চালাতে পারে না, এরকম মনে করা হয়। সে এগুলোর থেকে বাইরে বেরিয়ে, স্পেন যেমন এই ফেলিওরটা করেছিল, এত উন্নত স্পেন কিন্তু আপনার ব্রিটিশদের মতন আর এক কলোনি দখলদার দেশ। স্পেন, স্প্যানিশ আর পর্তুগিজরা তো হোল ল্যাটিন আমেরিকা দখল করছে, অন্য কোনো দেশ যায়নি ওইদিকে। অথচ দেখেন স্টেট হিসেবে এগুলোর ফেলিওর সবার আগে স্পেনে ঘটছে। এটা খুবই লজ্জার ব্যাপার। এটা ওয়েস্টের মানে বিশেষ করে ইউরোপের একটা দেশ এরকম কলোনি যার ব্যাকগ্রাউন্ড, সে এখনকার এই হেলথ ফ্রি করতে পারে নাই তার দেশে, এটা আনএক্সেপ্টেবল। এবং এডুকেশন ব্যাপারটা হয়ে গেছে কি, দেখেন আপনি যদি ভালো লেবার চান আপনার কারখানায়, তো ভালো লেবারটা কোথায় পাবেন? আবার এডুকেশন যদি ফ্রি না করে, এডুকেশন ফ্রি বলে তো ও আপনার কাছে শিক্ষিত লোকটা আপনার দরজায় যাবে চাকরি খোঁজার জন্য, আর নাহলে কে যাবে? ম্যাট্রিক পাসটাই যাবে, 8 পাসটা যাবে। আপনি এডুকেশনটা ফ্রি করেন, ও যে কি কষ্ট করে উঠে আসতেছে ওটা বুঝার চেষ্টা করে। আর আপনার যারা বড় লোকের ছেলে ইংলিশ স্কুলে পড়ছে তো পাস করে দেশ ছেড়ে চলে যাবে, থাকবে। তাহলে আপনি যদি এডুকেশন ফ্রি না করেন তাহলে কি হবে, ইম্প্যাক্টটা কোথায় পড়বে ওটা খেয়াল করেন। এগুলো একটা। দুই হলো, আপনার শ্রমিকটা যদি অসুস্থই থাকে প্রতিদিন, সপ্তাহের মধ্যে 3 দিন অসুস্থ থাকে, এখন আমি কি ভরসায় ওকে নিয়োগ দিব?
সকালে উঠে তার পাতলা পায়খানা হয়েছে কি আজকে জ্বর হয়েছে আসতে পারেন। এখন আপনি এই হেলথ সার্ভিসটা যদি আপনি মিনিমামটা যদি আপনি না দেন, তাহলে তো আপনার শ্রমিকটা লড়খান হাত পা কাঁপে এমন একটা লোক পাবেন। তাহলে আপনার কারখানা ঠিক মতো চালাতে গেলেও তো এই দুটো জিনিস দেওয়া উচিত। না হলে আপনি ভালো শ্রমিক পাবেন না, এডুকেটেড শ্রমিক পাবেন না। সো এটা তো আপনারই স্বার্থ আসলে। এমন না যে আপনি দয়া করছেন ট্যাক্স ধরে, না, আপনার তো নিজে যেতে আরো ট্যাক্স দেওয়া উচিত। এইসব ট্রাম্পের বকাবাজি, এইসব ডান কমিউনিস্টের ভাষায় ডানপন্থী ওরা বলে, ওরা আমি যে ডানপন্থী বলবো না, এই যে কনজারভেটিভ, সকল কনজারভেটিভ, আপনি ট্যাক্স দিবেন না, সব ছাত্র দলটা একাই খাইবেন বয়ে বয়ে। আপনি তো উল্টা বাজার সংকুচিত করতেছেন, আপনি তো বেচানোর জায়গা পাইবেন না যদি আপনি শ্রমিককে তার পাওনাটা ঠিক মতো না দেন। এই জিনিসগুলো বুঝেন না বলে তো আপনি সকল কনজারভেটিভ। আর দেখে মনে আপনি বিশাল কুতুব একটা, যে আপনি ট্যাক্স দ্বারা কমাই দিচ্ছেন, মানে খুব দেশের উন্নতি হবে, কিছুই আপনার ঘন্টা উন্নতি হবে। আপনাদের ভালো একটা লেবার পাচ্ছেন না, এডুকেটেড লেবার, আপনি বিদেশ থেকে আনেন, এবার দাম 10 গুণ বেশি দিতে হবে। ভালো স্বাস্থ্যসম্মত একটা লোক না হলে সে পড়াশোনা করবে কি করে? সো এগুলো হচ্ছে মিনিমাম নিড আর কি। এই জন্য আলটিমেটলি ট্যাক্স ধরাটা ইম্পর্টেন্ট হচ্ছে রাজনীতির ভিতরে। ট্যাক্স ধরাটার ভিতরেই কিন্তু আসলে ওই ছাত্র ধরনের তত্ত্বটা আছে, কিন্তু প্রকাশ্যে নাই। এইটা আবার মাথা রাখতে হবে। ট্যাক্স দেখতে গেলে শুধু ট্যাক্স না, এটা ট্যাক্স হচ্ছে ছাত্র দল অন্তত কিছুটা ফেরত দেওয়ার একটা উপায়। চীনের কথা ধরেন, চীনও তো একটা আলাদা ট্যাক্স ধরছে, যাদের 45% বেশি প্রফিট তাদেরকে একটা আলাদা ট্যাক্স দিতে হয়। চায়নার পার্টি, এই যে পার্টি থাকলে সুবিধা হচ্ছে, পার্টির বিরুদ্ধে কথা বলার মতন কোনো ব্যবসায়ী নাই। আর আমেরিকা যান, বিলিয়নের গণা শেষ করতে হবে না কত বিলিয়নার আছে, আর এক একটা বিলিয়নার মানেই তার পার্টিকে কিনে রাখছে। এই জিনিস চীনে যান, আপনি গালে থাপড়া দিয়ে দিবে, আপনি জ্যাকমার মতন লোক আপনাকে গুম করে রেখে দিচ্ছে রাষ্ট্র। না, গুম করা খারাপ ডেফিনেটলি, কিন্তু সে তো আপনি সবকিছু করতে পারে। ওরা এই পার্টির ক্ষমতাটা তারা ছাড়ে নেই, হাতছাড়া করে নেই, যে তুমি ব্যবসায়ী হও কি বিলিয়নার হও, আই ডোন্ট কেয়ার, পার্টির রুলকে মানতে হবে। দেশের ক্ষমতার মূল ক্ষমতা যেখানে, সেই ক্ষমতার অধীনে থাকতে হবে তোমাকে। তো এটা হচ্ছে চীনা খারাপ দিক ডেফিনেটলি আছে, ওই যে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা নাই, খারাপ অবশ্যই। সেদিকে হলো চীনের ঘাটতি, কমিউনিজমের ঘাটতি। এনিওয়ে, এই হলো মোটামুটি জওহরলাল নামদানি। আমি তার ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যাকগ্রাউন্ডগুলো কারণ বললাম, কেন আমাদের পছন্দ হচ্ছে, কেন করতে না, কি কি দিক সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে বলার জন্য। একটা ঠিক আমাদের মতন করে যেভাবে আমরা বাংলাদেশে একটা মুসলমানকে দেখি, সেই ঠিক ওইরকমই একটা লোক হতে হবে জওহরলাল নামদানিকে। এরকমটা চাইলে পাবো না, বাট আমেরিকানদের তর্কের ভিতরে মূল জায়গাটা কোথায় এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্লাস ওই যে ওর ভিতরে আবার ডিএসএ, ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা আছে, তাদেরও কিছু ভূমিকা আছে, এসব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই বলে শেষ করলাম, থ্যাংক ইউ।